হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার এসে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি যাদবপুরের এন্ট্রান্স এক্সামিনেশন টেস্টের তৃতীয় পর্ব। আগের ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে উপরের আই ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম, ওটা থেকে তোমরা চেক করে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে ভিডিওটি শুরু করা যাক। খাতা পেন নিয়ে বসো এবং একটা সুন্দর নোট তৈরি করে নাও। Welcome to Practice Hours Classes, Education for All. আজ আমাদের প্রথম প্রশ্ন, ক্যালসিয়াম কার্বাইডের দুটি কার্বন পরমাণুর মধ্যে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা হলো বলে চারটি অপশন আছে। তাহলে এই প্রশ্নটি সলভ করতে গেলে প্রথমে আমায় জানতে হবে ক্যালসিয়াম কার্বাইডের সংকেতটা কি এবং তার কেমিক্যাল ফর্মুলা কি রকম হয়। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হলো CaC2 এবং এর স্ট্রাকচারটা হলো সি এর সঙ্গে CaC2 এটা ভেঙে গিয়ে Ca2+ তৈরি করে অ্যান্ড C2 2- তৈরি করে। এই যে C2 2- তৈরি হলো, এর স্ট্রাকচারটা সি ট্রিপল বন্ড সি, এখানে একটা লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার আছে, এই কার্বনের মাথায় একটা নেগেটিভ চার্জ আর এই কার্বনের মাথায় একটা নেগেটিভ চার্জ। তাহলে এখানে যদি দেখি আমরা, তাহলে এই একটা বন্ড এটা হচ্ছে সিগমা বন্ড, কারণ দুটি পরমাণুর মধ্যে একটি মাত্র সিগমা বন্ড থাকে, আর অবশিষ্ট যে দুটি বন্ড রইলো সেই দুটো বন্ড হচ্ছে কি পাই বন্ড। তাহলে আমরা যদি অপশনের দিকে তাকাই, তাহলে এখানে একটি সিগমা ও দুটি পাই বন্ড, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নটার কারেক্ট অ্যান্সার। এবার তাহলে পরবর্তী প্রশ্নে আসা যাক। পরবর্তী প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আছে, নিম্নলিখিত যৌগগুলির তাপীয় স্থিতিশীলতার সঠিক ক্রমটি হলো বলে চারটি অপশন দেয়া আছে। দেখো, যদি আমরা, এগুলো তো কার্বনেট, প্রত্যেকটা যৌগকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে BeCO3, MgCO3, CaCO3 আর SrCO3। এইটা যদি ভেঙে যায়, এর যদি আমরা তাপীয় বিয়োজন ঘটাই তাহলে এটা তৈরি হবে Be2+ CO3 2-। এইটা থেকে তৈরি হবে Mg2+ CO3 2-। এখান থেকে তৈরি হবে Ca2+ CO3 2-। আর এটা থেকে তৈরি হবে Sr2+ CO3 2-। তাহলে এখানে যদি আমরা দেখি, প্রত্যেকটা অ্যানায়ন, প্রত্যেকটা যৌগের অ্যানায়নটা হচ্ছে ফিক্সড, বাট ক্যাটায়ন গুলো চেঞ্জ হয়েছে। আর ক্যাটায়ন গুলো যদি আমরা চেঞ্জ দেখি তাহলে এটা গ্রুপ 2 উপর থেকে নিচে নেমেছে, এবং ডাউন দ্য গ্রুপ আমরা কি জানি সাইজ ইনক্রিজ করে, সাইজ বাড়বে। যদি ক্যাটায়নের সাইজ বাড়বে তাহলে কি এই অ্যানায়ন গুলো কি লার্জ অ্যানায়ন, তো বড় অ্যানায়ন, এদেরকে পোলারাইজ করার ক্ষমতাও কি হবে কমবে। তাহলে সাইজ যত বাড়বে, সাইজ যত বাড়বে ক্যাটায়নগুলির পোলারাইজিং পাওয়ার তত কমবে। কারণ কি, সাইজ বাড়লে চার্জ ডেনসিটি এটা কমে যায়, আর পোলারাইজিং পাওয়ার যত কমবে তত তার কোভ্যালেন্ট ক্যারেক্টার কমবে। এর ফলে তার আয়নিক ক্যারেক্টার বাড়বে। আর আয়নিক ক্যারেক্টার যদি বাড়ে তাহলে যৌগগুলির তাপীয় স্থায়িত্ব বাড়বে। তার মানে পোলারাইজিং পাওয়ার যত কমবে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কমবে, ফলে আয়নিক ক্যারেক্টার তত বাড়বে এবং তাপীয় স্থায়িত্ব তত কমবে। মানে সাইজ যত বাড়ছে, মানে উপর থেকে নিচে, তাহলে তার তাপীয় স্থায়িত্ব বাড়ছে, মানে সব থেকে কম হবে
BeCO3, তারপর MgCO3, তারপর CaCO3, তারপর হবে SrCO3, অর্থাৎ অপশন 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই সম্পূর্ণ প্রশ্নটি এসেছে কোভ্যালেন্ট বন্ডের ফ্যাজান্স রুল থেকে। ফ্যাজান্স রুল থেকে এই প্রশ্নটি এসেছে। এই প্রশ্নটি তোমরা ভালো করে মনে রাখবে এবং এটা পুরোটাই পোলারাইজিং পাওয়ারের উপর নির্ভর করেই কিন্তু উত্তরটা তৈরি হবে। এবার আসি পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নে আছে যে একটা গ্যালভানিক সেল বলে দেওয়া আছে যেখানে জিঙ্ক সলিড থেকে জিঙ্ক SO4 অ্যাকোয়াস তৈরি হয়েছে, মাঝখানে ডবল লাইন দেওয়ার মানে হলো এটা একটা সল্ট ব্রিজ রয়েছে, তারপর CuSO4 অ্যাকোয়াস, সেখান থেকে সিউ সলিড তৈরি হয়েছে। আমরা জানি এই সল্ট ব্রিজের এটা IUPAC নোটেশন থেকে জানা যায়, সেলের IUPAC নোটেশন থেকে জানা যায় যে এই গ্যালভানিক সেলের যে মাঝখানে যেটা সল্ট ব্রিজ থাকে তার বাঁ দিকে থাকে হচ্ছে অ্যানোড আর ডান দিকে থাকে হচ্ছে ক্যাথোড, এবং ক্যাথোডে হয় রিডাকশন আর অ্যানোডে হয় অক্সিডেশন। এই ক্যাথোডের পোটেনশিয়ালটা দেওয়া আছে, ক্যাথোডের পোটেনশিয়াল দেওয়া আছে y ভোল্ট আর অ্যানোডের পোটেনশিয়াল দেওয়া আছে x ভোল্ট। আমরা জানি ডেল্টা সেলের পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য হয় ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। তাহলে ক্যাথোডে আছে কে y আর অ্যানোডে কি আছে x, তাহলে y মাইনাস x ভোল্ট, এটা হয়ে যাবে অ্যান্সার, মানে অপশন 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার যদি আমরা পরবর্তী প্রশ্নে আসি, পরবর্তী প্রশ্নে আছে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক। সেখানে আছে H2 এর HOH বন্ধনের কোণ অ্যামোনিয়ার HNH বন্ধনের কোণের থেকে ছোট, H2 এর HOH বন্ধন কোণ অ্যামোনিয়ার HNH বন্ধনের থেকে বড়, H2 এর HOH বন্ধন কোণ অ্যামোনিয়ার HNH বন্ধন কোণের সমান, এবং অপশন 4 H2 এর HOH বন্ধন কোণ এবং অ্যামোনিয়ার HNH বন্ধন কোণ উভয়ই 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, যদি আমরা H2O তার যদি আমরা কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন দেখি Z ½ অক্সিজেনের ভ্যালেন্স সেলের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6 এবং তার সঙ্গে যুক্ত একযোজী মৌল হচ্ছে 2 মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, যেহেতু এটা নিস্তড়িত মৌল তাই ক্যাটায়ন এবং অ্যানায়ন মানটা 0 হয়েছে, তাহলে এখান থেকে আসছে 4। জেড এর ভ্যালু যদি 4 হয় তাহলে হাইব্রিডাইজেশন হবে sp3, আর যদি sp3 হাইব্রিডাইজেশন হয় তাহলে অক্সিজেনের সঙ্গে তো দুটো বন্ড যুক্ত আছে, এরকম দুটো বন্ড আছে এবং এর একটা লোন পেয়ার ফাঁকা পড়ে রয়েছে, এখানে একটা লোন পেয়ার ফাঁকা পড়ে রয়েছে। তাহলে এর যদি আমরা জিওমেট্রি দেখি, জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল, বাট যদি আমরা দেখি শেপ হবে কিন্তু অ্যাঙ্গুলার। জিওমেট্রি এবং শেপ এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার যদি আমরা সিমিলার ভাবে যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, তাহলে জেড হবে অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণুর যোজিত ইলেকট্রনের সংখ্যা কত 5 প্লাস তার সঙ্গে যুক্ত একযোজী পরমাণু হাইড্রোজেনের সংখ্যা কত 3 মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, তাহলে হচ্ছে এটা 4। এটা যদি তার 4 হয় তাহলে হাইব্রিডাইজেশন হবে কত, হাইব্রিডাইজেশন হবে sp3। যদি তাই হয় তাহলে এর স্ট্রাকচারটা হবে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আর উপরে একটা লোন পেয়ার, তাহলে এর জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল আর শেপ হবে পিরামিডাল, এবার আমি যদি এখানে লক্ষ্য করি তাহলে এই যৌগটার মধ্যে একটা লোন পেয়ার এলপি রিপালশন আছে, লোন পেয়ার একটা বিকর্ষণ বল আছে, কিন্তু এই অ্যামোনিয়ার ক্ষেত্রে একটাই মাত্র লোন পেয়ার থাকার জন্য এখানে কিন্তু কোনো লোন পেয়ার বিকর্ষণ বল নেই। তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেলটা হবে এই লোন পেয়ার বিকর্ষণের জন্য বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যাবে ছোট,
এই বন্ড অ্যাঙ্গেলটা এইচ ও এইচ বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যাবে ভেরি স্মল এবং এইটা টেট্রাহেড্রালের জন্য এর অ্যাকচুয়াল বন্ড অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট। এটা এই লোন পেয়ার বিকর্ষণের জন্য এটা আরো অনেক কমে যাবে এবং প্রায় এটা 104 ডিগ্রি কাছাকাছি চলে আসে। আর এক্ষেত্রে যেহেতু লোন পেয়ার বিকর্ষণ বল নেই, শুধুমাত্র রয়েছে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, এলপি বিপি রিপালশন রয়েছে কটা? তিনটে এলপি বিপি রিপালশন আছে তিনটে, যার জন্য এদের বন্ড অ্যাঙ্গেল কমবে, কিন্তু এই H2 এর মতো এতটা বেশি কমবে না, যেহেতু লোন পেয়ার বিকর্ষণ বল নেই। তাই এখান থেকে অ্যান্সার হবে H2 এর বন্ড অ্যাঙ্গেল অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল থেকে ছোট হয়, অর্থাৎ অপশন 1 হয়ে যাবে এর অ্যান্সার। এই প্রশ্নটি এসছে হাইব্রিডাইজেশন চ্যাপ্টার থেকে এবং এটা অ্যাঙ্গেলের ফুল কনসেপ্ট, যেখানে ভিএসইপিআর থিওরি, ভিএসইপিআর ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি এখানে কাজে লাগানো হয়েছে। এবার আসি পরবর্তী কোশ্চেনে। বলেছে যে একটি বিক্রিয়ার গাঢ়ত্ব যদি আমি দ্বিগুণ করি, 2 টাইমস করি, তাহলে তার অর্ধায়ু টি হাফ সেটাও হয়ে যাবে 2 টাইমস দ্বিগুণ। তার মানে বুঝতে পারছি যে গাঢ়ত্ব টি হাফের ভ্যালুটা গাঢ়ত্বের উপর কি সমানুপাতে নির্ভর করছে, অর্থাৎ টি হাফের সমীকরণে গাঢ়ত্বের একটা কিন্তু টার্ম থাকতেই হবে। আমরা যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা দেখি, তাহলে সেখানে হচ্ছে টি সময় পর কোনো একটি বস্তুর গাঢ়ত্ব এটি সমান তার প্রারম্ভিক গাঢ়ত্ব A0 মাইনাস কেটি। এবার টি যখন টি হাফ, when t is equal to t half, তখন বিক্রিয়ার গাঢ়ত্ব এটি সমান হচ্ছে কি A0/2, বিক্রিয়ার গাঢ়ত্ব কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু যদি এখানে বসাই, তাহলে A0/2 is equal to A0 মাইনাস কে টি হাফ, আর সেখান থেকে টি হাফের ভ্যালু বেরোলো A0/2k, অর্থাৎ টি হাফের ভ্যালুটা A0 এর উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল। এক্ষেত্রে বলা যাচ্ছে যে এই বিক্রিয়াটা হচ্ছে কি একটা শূন্যক্রম বিক্রিয়া, কারণ এটা একটা জিরো অর্ডার রিঅ্যাকশনের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি, যদি রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার হতো তাহলে টি হাফের ভ্যালু ডাজ নট ডিপেন্ড অন A0, বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীলই নয়। আর যদি এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হতো, তাহলে এর টি হাফের ভ্যালুটা বিক্রিয়া গাঢ়ত্বের ব্যস্তানুপাতি হতো, অর্থাৎ বিক্রিয়া গাঢ়ত্ব যদি বাড়ে তাহলে টি হাফের ভ্যালু কমবে। এইভাবে কিন্তু প্রশ্নটা, এটা একটা কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা এই চ্যাপ্টারের একটি কোশ্চেন। তাহলে বন্ধুরা পরবর্তী কোশ্চেন আসা যাক। পরবর্তী কোশ্চেন হলো যে বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে আসি যে ক্রোমিয়াম 3 লবণের বোরাক্সের গুটি পরীক্ষার সময় যে সবুজ বর্ণ ধারণ করে তা আসলে কি? তার মানে এখানে বোরাক্স বিট টেস্ট, সেটাতে ক্রোমিয়ামের লবণকে কিভাবে ধরা যায় সেটাই আমাদের জানতে চেয়েছে। এবার এই বোরাক্স বিটের বোরাক্সের ফর্মুলা কি? বোরাক্সের ফর্মুলা হলো Na2B4O7.10H2O। একে যখন আমরা উত্তপ্ত করব তখন প্রথমেই এখান থেকে ল্যাটিস যে জলের অণুটা রয়েছে, হিট করার সঙ্গে সঙ্গে এই বোরাক্সের বিটটার গুটিটা দেখব ফুলে যায়, ফুলে গিয়ে এই জলের অণুটা বেরিয়ে গিয়ে সেটা তৈরি হয় Na2B4O7। এবার একে যদি আরো বেশি হিট করি
তাহলে হচ্ছে এই যে যৌগটা আছে এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে NaBO3 NaBO2 প্লাস B2O3 মানে বোরন ট্রাই অক্সাইড এবং সোডিয়াম মেটাবোরেট এটা উৎপন্ন করে। আর এটা যখনই উৎপন্ন হয় তখন ওই বোরাক্সের বিটটা না ঠিক গ্লাস বা কাঁচের টুকরোর মতো স্বচ্ছ হয়ে যায়। এখানে প্রথমে যখন হিট করব সেটা হচ্ছে খইয়ের মতো ফুটে উঠবে এবং সেটা থেকে এইটা তৈরি হবে Na2B4O7, যেখান থেকে ল্যাটিস জল অণুটা বেরিয়ে চলে যাবে। তারপর আরো বেশি হিট করলে সেটা একদম কাঁচের টুকরের মতো স্বচ্ছ একটা দানা ধারণ করবে, যেটা হচ্ছে এই NaBO2 ও B2O3 এর একটা মিশ্রণ। এখানে এই যে B2O3 যেটা তৈরি হলো বোরন ট্রাইঅক্সাইড, এ রিয়াকশন করে হচ্ছে ক্রোমিয়ামের সঙ্গে, এবং সেই ক্রোমিয়ামের যে লবণটা থাকে সেটাও অক্সাইড রূপেই থাকে, সেটার ফর্মুলা হচ্ছে Cr2O3। এর সঙ্গে বিক্রিয়া করে এ তৈরি করে CrBO2 এই যে যৌগটা তৈরি হলো এই যৌগটার কালার হচ্ছে গ্রিন কালার। এই কালারটা হচ্ছে তাহলে আসে CrBO2 জন্য। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বন্ধুরা এবার যদি আমরা পরবর্তী কোশ্চেনে আসি, পরবর্তী কোশ্চেন হলো যে অম্ল শক্তির সঠিক ক্রম হলো বলে চারটে অ্যাসিড দেয়া আছে, এই চারটে অ্যাসিডই হচ্ছে ক্লোরিনের অ্যাসিড। সেই অ্যাসিডগুলোর স্ট্রাকচার হচ্ছে HClO। যদি দেখি এর স্ট্রাকচার হচ্ছে Cl মাঝখানে থাকে OH, এবং অক্টেট ফুলফিল করার জন্য এখানে ক্লোরিনের মাথায় 3টে লোন পেয়ার, অক্সিজেনের মাথায় 2টো লোন পেয়ার থাকে। এবার HClO2 যদি সংকেত দেখি তাহলে এটুকু জেনে রাখবে বন্ধুরা, প্রত্যেকটা ক্লোরিনের সঙ্গে অক্সিজেন একটা করে বাড়ছে, মানে একটা করে ডবল বন্ডে অক্সিজেন যুক্ত হবে। আর ক্লোরিনের মাথায় যে 3টে লোন পেয়ার ছিল একটা করে কমে যাবে। তাহলে এখন স্ট্রাকচার হলো এইটা। এবার এটা যদি এর অ্যাসিডিক ধর্ম দেখায় তাহলে একে তো ভেঙে যেতে হবে, এখান থেকে H+ হয়ে ভেঙে যাবে। তাহলে এখান থেকে যদি H+ হয়ে ভেঙে যায় তাহলে এর যে কনজুগেট বেস অনুবন্ধী খারাপটা তৈরি করবে তার স্ট্রাকচারটা হবে কি এইরকম, প্লাস H+ আয়ন তৈরি করবে। এই যে অনুবন্ধী খাতটা তৈরি হলো এর দেখো একটাই মাত্র রেজোনেন্স গঠন পসিবল আছে, এই বন্ডটা এখানে নামবে তো এই বন্ডটা এখানে উঠবে। তাহলে এখান থেকে রেজোনেন্স হয়ে কিরম তৈরি হবে ClO মাইনাস ডবল বন্ডে অক্সিজেন, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। তাহলে এই ClO2 স্ট্রাকচারটা এরম দাঁড়ালো। যদি HClO3 দেখি তাহলে আবার কি একটা লোন পেয়ার কমে যাবে, C ডবল বন্ড ও বন্ড OH, আর এখানে কি Cl এর উপর একটা লোন পেয়ার পড়ে থাকবে, আর অক্সিজেনের মতো এখানে 2টো লোন পেয়ার পড়ে থাকবে। এবার এখান থেকে যদি একটা H+ আয়ন বেরিয়ে যায় তাহলে এর স্ট্রাকচারটা হয়ে দাঁড়াবে Cl ডবল বন্ড ও মাইনাস, আর এখানে Cl এর উপর একটা লোন পেয়ার বর্তমান রইল। তাহলে এর যদি রেজোনেন্স দেখি তাহলে এই নেগেটিভ চার্জটা দুটো রেজোনেন্সে অংশগ্রহণ করবে। এক রেজোনেন্স হলো এইখান দিয়ে নেমে এই উপরে উঠবে, আর একটা রেজোনেন্স পসিবল হচ্ছে নিচের কার্বনিল গ্রুপটার সঙ্গে, অর্থাৎ এইটা এখানে পড়বে তো এইটা এখানে পড়বে। তাহলে উপরেরটায় কটা রেজোনেন্স গঠন পসিবল, ওয়ান, অনলি ওয়ান রেজোনেন্স স্ট্রাকচার, আর এখানে কটা আছে, 2 রেজোনেন্স স্ট্রাকচারস। টু রেজোনেন্স স্ট্রাকচারস এখানে পসিবল। তাহলে উপরেরটার থেকে নিচের এই কনজুগেট বেসটার সাইড তো বেশি হবে, রেজোনেন্স স্ট্রাকচার যত বাড়বে
তত তো কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব তত বাড়বে, এর ফলে তার করেসপন্ডিং যে অ্যাসিডটা আছে তার আম্লিকতা বাড়বে। তার মানে যত উপর থেকে নিচে নামছি কিন্তু আম্লিকতা আস্তে আস্তে বাড়ছে। তাহলে লাস্টের যে অপশনটা আছে সেটার দিকে যদি তাকাই, HClO4, তাহলে তার স্ট্রাকচারটা হবে Cl ডবল বন্ড ও ডবল বন্ড ও ডবল বন্ড ও বন্ড ও H, এখান থেকে একটা H+ বেরিয়ে গেলে যে অনুবন্ধী ক্ষারকটা দাঁড়ায় বন্ড ও মাইনাস, তাহলে এর রেজোনেন্স একটা এরকম হতে পারে, আর একটা গঠন হতে পারে এই নেগেটিভ চার্জটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে উঠলো, এবং আরো একটা গঠন হতে পারে এই নেগেটিভ চার্জটা এখানে পড়লো তো এই বন্ডটা এর উপরে উঠলো। অর্থাৎ তিনটে রেজোনেন্স পসিবল আছে, তার জন্য এই কনজুগেট বেসটা তিনটে 3 রেজোনেন্স স্ট্রাকচার পাওয়া যাবে। তার জন্য এই কনজুগেট বেসটা হবে কি মোস্ট স্টেবল, সব থেকে বেশি সুস্থির, এবং তার জন্য এর যে করেসপন্ডিং অ্যাসিডটা আছে তার আম্লিকতা হবে সব থেকে বেশি। অর্থাৎ অপশন এ হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার, যেখানে HClO তাতে কোনো রেজোনেন্সই না থাকার জন্য এর আম্লিকতা হবে সব থেকে কম আম্লিকতা, আর HClO4 এর তিনটে রেজোনেন্স স্ট্রাকচার থাকার জন্য এর আম্লিকতা হবে সব থেকে বেশি। তাহলে বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেনে আসি। ভিডিও সেশনটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই তোমরা ভুলো না। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত আয়ন যৌগগুলির মধ্যে কোনটির একটি পরমাণুর জারণ সংখ্যা মান হচ্ছে +6? তাহলে এই প্রত্যেকটা যে মূলকগুলো আছে তাদের কি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে MnO4 মাইনাস, তাহলে ধরে নিলাম Mn এর জারণ সংখ্যা x, অক্সিজেনের কত -2 করে আছে কত 4টে, টোটাল মূলকটার চার্জ কত -1, তাহলে -1, তাহলে এখানে x এর ভ্যালু হলো +7, তার মানে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এটা +7 অক্সিডেশন স্টেটে রয়েছে। ক্রোমিয়াম 6 3-, তাহলে এইটার স্ট্রাকচারটা কি রকম হবে, 6টা CN যুক্ত আছে, এখানে CN এখানে CN, অক্টাহেড্রাল স্ট্রাকচার হবে, এবং এই প্রত্যেকটা CN এর টোটাল চার্জ হচ্ছে কত দেওয়া আছে -3, ধরে নিলাম ক্রোমিয়ামের হচ্ছে x, এক একটা CN -1 করে কটা আছে 6টা, টোটাল মূলকের চার্জ কত -3, তাহলে এখানে x এর ভ্যালু কত দাঁড়ালো +3, তার মানে এখানে ক্রোমিয়াম +3 অক্সিজেন স্টেটে রয়েছে। সিমিলারলি এখানে Ni F6 2- এর ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে Ni, তার সঙ্গে 6টা ফ্লুরিন যুক্ত রয়েছে F F F F F আর F, তাহলে এর টোটাল চার্জ কত 2-, তাহলে এখানে ধরে নিলাম Niটা x অক্সিজেন স্টেটে রয়েছে, প্লাস প্রত্যেকটা ফ্লুরিনের জন্য -1 করে আছে কটা 6টা, টোটাল চার্জ কত -2, তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছে +4, তাহলে এটা কি +4 অক্সিজেন স্টেটে রয়েছে। বাকি রইল CrO2Cl2, এর স্ট্রাকচার কিরকম হয় Cr ডবল বন্ড ও ফ্রন্ট লাইনে আছে Cl, ব্যাক লাইনে আছে Cl। যদি এরকম স্ট্রাকচার হয় তাহলে প্রত্যেকটার অক্সিডেশন স্টেট, অক্সিজেনের কত কি -2, এটাও -2, Cl এর জন্য কত হবে -1, তাহলে টোটাল চার্জ কত 0, তাহলে মাঝখানে Cr টার চার্জ হবে কত +6, তাহলে এখানে কি অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে বন্ধুরা পরবর্তী কোশ্চেনে আসি, বলছে Mn2 ম্যাঙ্গানিজ 2+, নিকেল 2+, Cu2+ আর Hg2+ আয়নগুলির মিশ্রণে আম্লিক দ্রবণের H2S পাঠালে যে অদক্ষেপ তৈরি হয় সেটি হলো, বুঝতেই পারছো যে এখানে কপার
এর সঙ্গে যদি H2S এর বিক্রিয়া হয় তাহলে এখানে তৈরি হয় CuS কপার সালফাইড এবং এটা একটা ব্ল্যাক কালার প্রেসিপিটেট, ব্ল্যাক কালার প্রেসিপিটেট। সিমিলারলি মার্কারির সঙ্গে যদি H2S এর বিক্রিয়া হয় তাহলে তৈরি হবে HGS। তাহলে এই অপশন 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা পৃথকীকরণ নীতি থেকে এই প্রশ্নটা এসেছে। এবার লাস্ট প্রশ্ন যদি আমরা দেখি, জলীয় NaOH এর উপস্থিতিতে অ্যাসিটালডিহাইড এর ফর্মুলা কি? CH3C বন্ড C ডবল বন্ড O বন্ড H। অ্যাসিটালডিহাইড এর সাথে অতিরিক্ত বেনজালডিহাইড মেশানো হয়েছে, বেনজালডিহাইড মেশানো হয়েছে এবং এটা অতিরিক্ত পরিমাণে মেশানো হয়েছে। তাহলে বিক্রিয়া কতগুলি যৌগ তৈরি হবে? দেখো দেওয়া হচ্ছে জলীয় NaOH। আমরা জানি জলীয় NaOH এর সঙ্গে অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়া নয় অ্যালডল কনডেনসেশন দিতে পারে, নয় ক্যান্নিজারো রিঅ্যাকশন দিতে পারে। ক্যান্নিজারো রিঅ্যাকশন দিতে পারে। যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডল কনডেনসেশন দেবে, আর যদি আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট থাকে তাহলে ক্যান্নিজারো রিঅ্যাকশন দেবে। তাহলে এই যৌগটার ক্ষেত্রে আমরা কোনো আলফা হাইড্রোজেন পাচ্ছি না, তাহলে নো আলফা হাইড্রোজেন। তাহলে এ কিন্তু NaOH এর উপস্থিতিতে ক্যান্নিজারো রিঅ্যাকশন দিয়ে তাহলে এখান থেকে তৈরি করবে হচ্ছে ক্যান্নিজারো বিক্রিয়া কি তৈরি হয়? একটা অ্যাসিড তৈরি হয় C+O এবং তার সোডিয়াম সল্ট তৈরি হবে, প্লাস বাকিটা কি হয়ে যাবে? অ্যাসিড তৈরি হলো আর অ্যালকোহল তৈরি হবে, CH2OH তৈরি হয়ে যাবে। তাহলে এখানে দুটো প্রোডাক্ট পেলাম। এইটার কি হবে? অ্যালডল কনডেনসেশন হবে। এখানে আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন প্রেজেন্ট, যার জন্য NH এর সঙ্গে বিক্রিয়ায় এখানে প্রথমে তৈরি হবে এই আয়নটা তৈরি হবে H2 মাইনাস C ডবল বন্ড H। এ আর এক মোল অ্যালডিহাইডের সঙ্গে কি রিঅ্যাকশন করবে? কিভাবে রিঅ্যাকশন করবে? এইটা গিয়ে এখানে অ্যাটাক করবে, তো এই বন্ডটা উপরে উঠবে। এখান থেকে তৈরি হবে H3C বন্ড CH, উপরে এটা মাইনাস হয়ে হাইড্রোজেন নিয়ে OH গ্রুপ হয়ে যাবে, আর এটা CH2 বন্ড C ডবল বন্ড O বন্ড H। তাহলে এখানে কি? এটা আলফা, এটা বিটা, তাহলে এটা বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। এবং একে যদি আমরা ফার্দার হিট করি তাহলে এখান থেকে এক মোল জল বেরিয়ে গিয়ে এটা তৈরি করবে H3C বন্ড CH ডবল বন্ড CH2, হ্যাঁ একটা হাইড্রোজেন কমে যাবে, CHO। তাহলে এটা কি? আলফা, এটা বিটা, তার মাঝে কি একটা ডবল বন্ড আছে, মানে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি করবে। তাহলে আমরা 1 নম্বর প্রোডাক্ট পেলাম, 2 নম্বর প্রোডাক্ট পেলাম, 3 নম্বর প্রোডাক্ট পেলাম। আর কি পসিবল? হ্যাঁ আরেকটা পসিবল। তার কারণ হচ্ছে এখানে আলফা হাইড্রোজেন আছে আর এখানে আলফা হাইড্রোজেন নেই। এরা তো একে অপরের সঙ্গে তো কনডেনসেশন রিঅ্যাকশন দিতে পারে, যেটাকে ক্লেজেন-স্মিথ রিঅ্যাকশন বলা হয়। তাহলে এদের মধ্যে যদি ক্লেজেন-স্মিথ টাইপ রিঅ্যাকশন হয় তাহলে সেখান থেকে প্রোডাক্টটা তৈরি হবে এই যে অ্যালডিহাইডটা আছে, এই অ্যালডিহাইডটার কার্বনিল কার্বনে এই CH2 মাইনাসটা এসে অ্যাটাক করবে, করে এখান থেকে তৈরি করবে, এখানে OH গ্রুপ হয়ে গেল, হাইড্রোজেন CH2 CHO। তাহলে এটাও কি? বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড এটা তৈরি হলো। আবার এখানে যদি আমরা হিট করি তাহলে আবার কি এই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডটা তৈরি হবে, যেখানে মাঝখানে একটা এক্সট্রা ডবল বন্ড পড়ে যাবে। আর ছবিটা ভালো করে আঁকছি না আমি, এখানে একটা ডবল বন্ড পড়ে গিয়ে এই OH গ্রুপটা চলে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, মানে হচ্ছে এখান থেকে জল বেরিয়ে যাবে। তাহলে টোটাল কটা প্রোডাক্ট পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল 4টে প্রোডাক্ট পেলাম। তাহলে অপশন সি হয়ে যাবে কি এর কারেক্ট অ্যান্সার। আজকে বন্ধুরা আলোচনা এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।